হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআই এটেক। আর আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দ্য বেটের টপ 50 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। গাইস, তোমাদের জন্য কিন্তু প্লেলিস্ট তৈরি করা রয়েছে। প্রতিটি গল্প এবং প্রতিটি কবিতার তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার্স পেয়ে যাবে। আর আমাদের এই চ্যানেলে বিশেষত্ব হচ্ছে অ্যানিমেটেড ভিডিওস তোমরা পেয়ে যাবে প্রতিটি গল্প এবং প্রতিটি পোয়েমের মানে সহ। ঠিক আছে গাইস, তবে বেশি দেরি না করে আজকের এই ক্লাসটি আমরা শুরু করব। কিন্তু তোমাদের আমি বলবো আমার এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের আরও যেগুলি ভিডিওস দরকার সেগুলি আমি নিয়ে আসতে থাকবো এবং গ্রামার ক্লাসেসও আমি চ্যানেলের মধ্যে করাতে থাকি। তবে গাইস, চলো শুরু করি আজকের এই কোশ্চেন্স। এবং আজকে আমরা টপ 20 কোশ্চেন্স করে থাকবো এবং তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমার উত্তর দিও। ঠিক আছে, আমরা দেখব প্রথমে কোশ্চেন রয়েছে যে ব্যাংকার রিমেম্বার করছে সেই 15 বছর আগেকার সেই পার্টি থেকে কি রিমেম্বার করার চেষ্টা করছে। প্রথমে রয়েছে যে তিনি সেই বেটটি লাগিয়েছিলেন সেটি নিয়ে চিন্তা করছেন। তারপরে কোম্পানি অফ ইন্টেলেকচুয়ালস, মানে তিনি তাদের মিস করছেন, সেই পার্টিতে যেই লোকেরা ছিল, এটা তো হবে না। তারপরে কি বলছেন, আরেকটা পার্টি, একদমই না, এইটা বলা হয়নি। হি রিগ্রেটেড পানিশিং দ্য লয়ার, না এটাও না, সেটা হচ্ছে তিনি বেট নিয়ে ভাবছিলেন যেটা সে 15 বছর আগে তিনি করেছিলেন। তবে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মেন টপিক অফ ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি। পার্টিতে কি নিয়ে কথা হচ্ছিল? পাওয়ার অফ মানি, একদমই না। ক্রাইম অ্যান্ড জাস্টিস, না। ক্যাপিটাল পানিশমেন্ট, হতে পারে। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে সেই মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড, সেই কথাটি বলা হচ্ছে, নাকি পলিটিক্যাল সিস্টেম, একদমই না। ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, রাইট? তবে চলো গাইস, তোমরা যারা উত্তর দিতে পারছো তোমরা কিন্তু ভিডিও পজ করে এগুলি উত্তর দিতে পারো, তারপর গিয়ে দেখতে পারো যে সঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, আমি সরে যাবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কোশ্চেনটা কি বলছে। হোয়াট অপিনিয়ন ডিড দ্য মেজরিটি অফ দ্য গেস্ট হোল্ড অ্যাবাউট দ্য ডেথ পেনাল্টি? মানে বেশিরভাগ সেখানে যে ইন্টেলেকচুয়াল পিপলগুলো ছিল, জার্নালিস্টরা ছিল, তারা ডেথ পেনাল্টি নিয়ে কি ভাবছে, তাদের কি ধারণা ছিল যে এটা লিগাল করা উচিত সব জায়গায়? একদমই না, এটা তো তারা বলেনি। ইট ওয়াজ নেসেসারি ফর সিরিয়াস ক্রাইমস, মানে খুব গভীর একটা সেই দোষারোপের জন্য এই শাস্তিগুলি ঠিকই রয়েছে, এটা না। ইট ওয়াজ মোর হিউম্যান দেন লাইফ ইমপ্রিজনমেন্ট। লাইফ ইমপ্রিজনমেন্ট থেকে, মানে আজীবন কারাদণ্ডর থেকে এটা নাকি বেশি ভালো, এটা ব্যাংকার বলেছিল, সেই গেস্টগুলো কিন্তু বলেনি। ঠিক আছে, মনে রাখবে গেস্টের কথা বলা হয়েছে। গেস্টরা কি ভেবেছিল? বলছে ইট ওয়াজ আউটডেটেড অ্যান্ড ইমোরাল। ঠিক, এটা বলা হয়েছিল যে খ্রিশ্চান স্টেট হিসেবে এটা অনেকটা পুরনো হয়ে গেছে এবং ইমোরাল মানে অনৈতিক ব্যাপারটা। ঠিক আছে গাইস, আমি আশা করছি তোমরা কোশ্চেনগুলি বাংলা মানে ভালো মতো বুঝতে পারছো। ওকে, হোয়াট ডিড দ্য ব্যাংকার বিলিভ অ্যাবাউট দ্য ডেথ পেনাল্টি কম্পেয়ার টু লাইফ ইমপ্রিজনমেন্ট? মানে ব্যাংকার কি ভাবেন সেই লাইফ ইমপ্রিজনমেন্ট আর ডেথ পেনাল্টিকে যখন তিনি কম্পেয়ার করছেন, তিনি কি ভাবেন যে ইট ওয়াজ ইমোরাল অ্যান্ড নিডেড, মানে এটা অনৈতিক হলেও দরকার হতে পারে। দেখি, ইট ওয়াজ মোর হিউম্যান অ্যান্ড মোর মরাল, মানে তিনি কি ডেথ পেনাল্টিকে ইমপ্রিজনের থেকে মোর হিউম্যান বলেছেন আর মোর মোরাল বলেছেন? এটা হতে পারে, কারণ ব্যাংকার বলেছিলেন যে আজীবন কারাদণ্ড মানে আস্তে আস্তে মরার থেকে একবারে মরে যাওয়াটা বেশি ভালো। ব্যাংকার বলেছিলেন, মনে রাখবে ব্যাংকার যিনি পার্টির হোস্ট ছিলেন। ইট শুড বি অ্যাবলিশড, এটা একদম খারিজ করে দেওয়া উচিত, একদম বন্ধ করে দেওয়া উচিত, না, ব্যাংকার এটা বলেননি। ইট ওয়াজ ওর্স দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট, না, লাইফ ইমপ্রিজনমেন্টের থেকেও খারাপ ডেথ পেনাল্টি, তিনি এটা বলেননি। তিনি বলেছিলেন ডেথ পেনাল্টি কিন্তু বেশি হিউম্যান, মানে বেশি নৈতিক আর বেশি মানবিক, মানে হচ্ছে একবারে মানুষকে মেরে ফেলাটা বেশি ভালো ব্যাংকারের মতে, তা নাকি যে একটা মানুষকে বছরের পর বছর আশায় মেরে ফেলাটা বেশি খারাপ। ব্যাংকার এটা বলেছিলেন। ঠিক আছে, তোমাদের কি চিন্তাধারা অবশ্যই কমেন্টে জানাবে কোনটা বেশি ভালো। ঠিক আছে, ডেথ পেনাল্টি বেশি ভালো না লাইফ ইমপ্রিজনমেন্ট বেশি ভালো? আমি দেখতে চাইবো আজকালকার যুব সমাজ যে কি ভাবছে। হোয়াই ডিড লয়ার চুজ লাইফ ইমপ্রিজনমেন্ট ওভার ডেথ? মানে লয়ার লাইফ ইমপ্রিজনমেন্টটাকে বেশি পছন্দ করছেন মৃত্যুদণ্ডের থেকে, কেন? ঠিক আছে, হি ওয়ান্টেড টু উইন মানি, তিনি মানি জিততে চেয়েছিলেন, না। এখানে বলা হয়েছে তিনি কেন লাইফ ইমপ্রিজনমেন্টটাকে চুজ করেছিলেন। তিনি যখন চুজ করেছিলেন তখন কিন্তু তাকে টাকা অফার করা হয়নি, মানে চুজ করার আগে কিন্তু জানতেন না তাকে টাকা অফার করা হবে। ঠিক আছে, তাহলে তো প্রথমটা হবে না অ্যান্সার। হি বিলিভ এনি লাইফ ইজ বেটার দেন নান। ঠিক আছে, আর হি ফিয়ার ডেথ, না,
তিনি মৃত্যুকে ভয় পেতেন, এখানে সেটি বলেননি। হি বিলিভড হি কুড এসকেপ, তিনি ভাবতেন যে তিনি পালিয়ে যাবেন, মানে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে আর তিনি পালিয়ে যাবেন, তিনি এটা ভাবতেন, এটা বলা হয়নি। বি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে যে তিনি বলেছেন যে লাইফ না থাকার থেকে থাকাটা বেশি ভালো, মানে লাইফটা থাকলে বেশি ভালো, ঠিক আছে। তারপরে কি রয়েছে 6 নাম্বার, কি হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার ওয়েন দ্য বেট ওয়াজ মেড। মানে এখানে কিন্তু এগুলো কোশ্চিন খুবই ট্রিকি, একটু ভালো মতো পড়ে দেখবে, নাহলে বেশিরভাগ স্টুডেন্ট কি এখানে 15 অ্যান্সারটা করে দিত, কারণ 15 বছরের সাজা ছিল। কিন্তু এখানে কোশ্চিন রয়েছে কি লয়ারের বয়স কত ছিল যখন এই বেটটা নেওয়া হয়েছিল, মানে বেট করা শর্তটা যখন করা হয়েছিল, দুজনের মধ্যে যে বাজি ধরা হয়েছিল, সেই বাজিটা যখন ধরা হয়েছিল তো তার বয়স কত ছিল, এটা হয়ে যাবে 25, তখন তিনি 25 বছর বয়সী ছিলেন, তার বয়স ছিল 25 বছর। তো হয়ে গেল বি নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। ট্রিকি কোশ্চেন্স তোমরা সবাই বুঝতে পারছো। তো এইভাবে ভালো মতো বেঙ্গলিটা না জানলে অসুবিধা হয়ে যেতে পারে। হোয়াট ডিড দ্য ব্যাংকার ইম্পালসিভলি বেট ডিউরিং দ্য ডিসকাশন, মানে আমাদের ব্যাংকার বাজি কি ধরেছিলেন, কি জিনিস নিয়ে বাজি ধরেছিলেন, তার প্রপার্টি নাকি 2 মিলিয়ন রুবলস, এটা অ্যান্সার হতে পারে। রেপুটেশন একদমই না, $10,000 না, 2 মিলিয়ন রুবলস, মানে 2 মিলিয়ন রাশিয়ান টাকা, যেটাকে রুবলস বলা হয়, ঠিক আছে। চলো এরপরে 8 নম্বরে আমরা কি দেখছি গাইস, তোমরা কিন্তু পজ করে এগুলো নোট করে নিও ভালো মতো করে। আমি কিন্তু অনেকটাই সরে যাচ্ছি, যাতে তোমরা নোট করে নিতে পারো। নোট যদি তোমরা করে নাও গাইস, তোমাদের কিন্তু আর ভালো স্টুডেন্ট হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তাই আমি তোমাদের বলছি নোট কিন্তু অবশ্যই করো। তারপরে হোয়াই দ্য লয়ার স্টেক ইন দ্য বেট, মানে লয়ার কি বেটের মধ্যে, বাজির মধ্যে কি লাগিয়েছিল, তার ইনহেরিটেন্স না, এডুকেশন না, তার ফ্রিডম, তার যে স্বাধীনতাটা সে বাজি লাগিয়েছিল। কত বছরের জন্য? 15 বছরের জন্য সে স্বাধীনতাকে বাজি লাগিয়েছিল। যারা আমাদের অনলাইন ক্লাস করেছো, অনলাইন ক্লাসে তারা খুব ভালো মতোই অ্যান্সারগুলি করতে পারবে, এবং আমাদের অ্যানিমেটেড ভিডিওসগুলো আসবে, নিচে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই অ্যাটেন্ড করে নিও। অ্যানিমেটেড ভিডিওসের মধ্যে দেখলে তুমি খুব সহজে খুব আনন্দের সাথে শিখে নিতে পারবে পুরো সেই গল্পটি, আর খুবই আনন্দদায়ক সেই অ্যানিমেটেড ক্লাসগুলি অ্যাটেন্ড করা। হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ দ্য লয়ার্স ভলেন্টিয়ারি কনফাইনমেন্ট, মানে লয়ার নিজেকে কতদিনের জন্য বন্ধ রাখতে চেয়েছিল, মানে কতদিন বন্ধ রাখবে? 15 বছর, তাই না? আমরা ডিরেক্ট অ্যান্সার করছি কারণ আমরা জানি এটার অ্যান্সার, বাকিগুলো একদমই হবে না, ঠিক আছে। চলো এরপরে কি 10 নম্বরে আমরা দেখছি ওয়ার ওয়াজ দ্য লয়ার কনফাইন্ড, লয়ারকে কোথায় আবদ্ধ করে রাখা হবে, বলো কোথায় রাখা হবে? অবশ্যই বি নাম্বার, ঠিক। এ লজ ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, মানে ব্যাংকারের বাগানে একটা লজ আছে, ওখানে তাকে রাখা হবে। প্রিজন সেল মানে হচ্ছে সেই কারাগারে রাখা হবে না, কান্ট্রি হাউসে মানে গ্রামের বাড়িতে রাখা হবে না, আর গভর্নমেন্ট ফ্যাসিলিটিতেও রাখা হবে না, তাকে ব্যাংকারের বাগানের একটা লজে রাখা হবে, এবং ব্যাংকারের দ্বারাই নজর সেখানে রাখা হবে, মানে ব্যাংকার তিনি কোনো একজন গার্ডকে রেখে ওখানে নজরে রাখবেন। দ্য ফ্রেজ দ্য ক্যাপ্রিস অফ প্যাম্পার্ড ম্যান দ্য ইমপ্লাইজ দ্য ব্যাংকার ডিসিশন ওয়াজ, মানে এখানে যে এই কথাটি বলা হয়েছে দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান, মানে এমন একটা মানুষ যাকে খুবই মানে স্নেহে আদরে বড় করা হয়েছে, এবং মানুষটা বিগড়ে যাওয়া মানুষ, ঠিক আছে। এই যে বিগড়ে যাওয়া মানুষের ডিসিশনটা কেমন ছিল, কি সেলফিশ ছিল, ড্রিভেন বাই অ্যাঙ্গার, ওয়েল রিজন, নাকি বেসড অন লজিক? আমার তো মনে হয় এটা হবে সেলফিশ উইম, মানে সে এমন ধরনের একটা বাজি খেলেছিল স্বার্থহীনভাবে একটা বাজি খেলেছিল, ঠিক আছে। সেই বাজিটা স্বার্থপরতার বাজি ছিল, ঠিক আছে। তারপর কি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রায়োরি মিন ইন দ্য কনটেক্সট, প্রায়োরি মানে কি বোঝায়? মনে রাখবে প্রায়োরি মানে কিন্তু কোনটা বোঝায়? বেসড অন মানে ফ্রম লজিক্যাল রিজনিং, ঠিক আছে। লজিক্যাল রিজনিং মানে ভেবে চিনতে যে কথাগুলি হয় সেটাকে বলা হয় প্রায়োরি, ফ্রম লজিক্যাল রিজনিং। চলো এরপরে 13-এ চলে আসি গাইস। মনে রাখবে এই যে সিরিজটা আছে, তোমরা কিন্তু দা বেটের একটি প্লেলিস্ট তৈরি করা হবে। সেই দা বেটের প্লেলিস্টে তোমরা এরকম হয়তো 5-6টি এমসিকিউ এর ভিডিওস পেয়ে যাবে। সেখানে আমরা দা বেটের যতগুলি এমসিকিউ রয়েছে, যতগুলি কোশ্চেন্স রয়েছে, সব সলভ করে থাকবো, এবং তোমরা শুধু সেই ভিডিওগুলি অ্যাটেন্ড করো। সবগুলি ভিডিও অ্যাটেন্ড করে হয়তো 1 ঘন্টার ক্লাস হতে পারে বা আরও কম হতে পারে। সেই ভিডিওগুলি অ্যাটেন্ড করলে গাইজ তোমাদের সত্যি বলছি, এই যে পুরো চ্যাপ্টার, পুরো বুকটি শেষ করতে আমার শুধুমাত্র কয়েকটি ভিডিওসের মাধ্যমে তুমি পুরো বইয়ে পুরো নাম্বার নিয়ে আসতে পারবে। তো আমি বলবো প্রতিটি প্লেলিস্ট তোমরা ভালো মতো কিন্তু শেষ করো,
ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্যাপ্রিস মোস্ট নিয়ারলি মিন? ক্যাপ্রিস বলতে কি বোঝায়? ক্যাপ্রিস বলতে এখানে সাডেন হুইম অ্যান্ড ইম্পালস বোঝায়, মানে এমন একটা জিনিস যে না ভেবে না চিন্তা করে কোনো কিছু তাড়াহুড়োতে ডিসিশন নিয়ে নেওয়া। ঠিক আছে, তো এটা এই অ্যান্সারটা হবে, এই অ্যান্সারটা হয়ে গেল। তারপরে আমরা 14 নম্বরে চলে আসছি। হোয়াট ইজ দ্য বেস্ট সিনোনিম ফর প্যাম্পার্ড ইন দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান? মানে এটাতে কোন সিনোনিমটা বসানো যায়? এই যে কথাটা রয়েছে দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান, দেখো গাইস এই কথাটা বারবার নিয়ে এসেছি কারণ এটা অনেকেই বুঝতে পারবে না। ঠিক আছে, তার জন্য এটার সিনোনিমও দিয়েছি। এটা হচ্ছে প্রিভিলেজড। প্রিভিলেজড মানে কি? যাকে ধরে নাও অন্যের উপরে যে নির্ভরশীল। ঠিক আছে, প্রিভিলেজ মানে হচ্ছে কি? যে অন্যের উপরে নির্ভরশীল। ঠিক আছে, মনে রাখবে এই যে আমাদের ব্যাংকার যে ছিল, ব্যাংকার কিন্তু ছোটবেলা থেকে তার পৈতৃক সম্পত্তি পেয়েছে, মানে বাবা মার সম্পত্তি পেয়েছে, সেখান থেকে সে খুবই এই ধরনের এই ইগোইস্টিক মানুষ ছিল। কিন্তু পরবর্তীতে যখন তার টাকা শেষ হয়ে যায় সে কিন্তু খুবই মানে তার ক্যারেক্টারে ফিরে আসে, সে বুঝতে পারে যার দ্বারা অনেক বড় বড় ভুল হয়েছে। হোয়াট ডাজ দ্য ট্রিফল মিন? ট্রিফল বলতে কি বোঝানো হয়েছে? যখন ট্রু মিলিয়ন্স আর এ ট্রিফল বলা হয়েছিল, ট্রিফল মানে মনে রাখবে খুবই ছোট্ট একটা জিনিস বোঝানো হয়, তো স্মল থিং। ঠিক আছে, ট্রিফল মানে ছোট্ট জিনিস। যে ব্যাংকারের কাছে তখন ট্রিফল ছিল, এই যে টাকাটা একটা ছোট্ট জিনিস ছিল। ঠিক আছে, চলো আমরা খুব শীঘ্রই শেষ করছি। দ্য voluntary term, the term voluntary confinement refers to, এই কথাটি যে রয়েছে ভলেন্টারি কি কনফাইনমেন্ট মানে নিজস্ব বন্দি থাকা, এটা দিয়ে কোনটা বোঝাচ্ছে? বিং জেলড ফর এ ক্রাইম? না। বিং হেল্ড বাই দ্য গভর্নমেন্ট? একদমই না। বিং কনফাইন্ড বাই অ্যাক্সিডেন্ট? না। চুজিং টু বি ইমপ্রিজন্ড মানে নিজেকে বন্দি রাখাটা চুজ করা। ঠিক আছে, এটা হচ্ছে ভলেন্টারি কনফাইনমেন্ট মানে নিজেকে নিজে বন্দি রাখা। চলো এরপরে ব্যাংকার কি ভেবেছিল? কতদিন লয়ার থাকতে পারবে, মানে তার থেকে বেশি সেই জেলে থাকতে পারবে না। কতদিন? এটা তোমাদের উপরে ছাড়লাম গাইস, তোমরা কমেন্টে জানিও। আর যারা জানবে না তারা কমেন্ট থেকে দেখে নেবে আসলে অ্যান্সারটি, সেটাতে আমি অ্যান্সার দিয়ে দেবো যে একদম কারেক্ট হয়েছে। ঠিক আছে, দেখে নিও অপশনগুলো কি রয়েছে। যে ব্যাংকার ভেবেছিল লয়ার কতদিনের বেশি থাকতে পারবে না, 4টি রয়েছে অপশন, কোনটা হবে তোমরা বলে দিও। দ্য স্টোরি ইজ টোল্ড ন্যারেটিভ স্টাইল মানে স্টোরিটা কি ফার্স্ট পারসন মানে কেউ একজন নিজের কাহিনী বলেছে, নাকি থার্ড পারসন অমনিসেন্ট, নাকি থার্ড পারসন লিমিটেড, নাকি সেকেন্ড পারসন? মনে রাখবে এখানে সবসময় কিন্তু ব্যাংকার কথা বলেনি, সবসময় ব্যাংকার কথা বলেনি। আমরা শুরুতেই দেখতে পেয়েছি যে ব্যাংকার হাঁটাহাঁটি করছে, তার মানে আমরা একটি থার্ড পারসন অবজেক্টিভ থেকে দেখেছি, মানে না ব্যাংকার কথা বলেছে, না লয়ার কথা বলেছে, না অন্য কেউ কথা বলেছে। তো এখানে আমরা থার্ড পারসন অমনিসেন্টটা হবে আসল অ্যান্সার। ঠিক আছে গাইস, তো আমরা এগুলো ক্যান্সেল। চলো 19 নম্বরে চলে আসি। 19 নম্বর কি? হোয়াট ফিগার অফ স্পিচ ইজ এক্সিকিউশনার ইজ মোর হিউম্যান? এক্সিকিউশনার বেশি ভালো, এটা কোন ফিগার অফ স্পিচ? প্রথমেই আমরা দেখে নিই কোনটা হতে পারে। এটা হচ্ছে রেথোরিক্যাল কোশ্চেন। দেখতে পাচ্ছ কোশ্চেন রয়েছে তো ডাইরেক্ট রেথোরিক্যাল কোশ্চেন, কেননা এই মেটাফোর দিয়ে তো যেই জিনিসটাকে তুলনা করা হয়, মানে ওই মতটা কথা ইউজ করা যাবে না, সিমিলিতে মত কথাটা ইউজ হয়, আর পার্সনিফিকেশনে কোনো একটা নির্জীব বস্তুকে ব্যক্তি হিসেবে ধরা হয়। তো এখানে কোশ্চেন রয়েছে তো রেথোরিক্যাল কোশ্চেন, অত কিছু না ভেবে। ঠিক আছে, মানে একটা কোশ্চেন করা হয়েছে ব্যঙ্গভাবে। চলো তারপরে ওয়েন ওয়াজ দ্য বেড সাপোজ টু এন্ড? বেডটা কবে শেষ হওয়ার কথা ছিল? প্রথমেই আমরা দেখে নিব যে আসল ডেটটা আমাদের ডেট এখানে রয়েছে 14 আর 31 তো একদমই না, তো এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা দেখে নেব নভেম্বর 3টিই রয়েছে, কিন্তু মনে আছে বেডটা শুরু হয়েছিল 1870-এ, তারপরে 15 বছর পর মানে 1885-তে ওটা শেষ হবে। তো এটাই হলো অ্যাকচুয়াল অ্যান্সার, বাকি সব কিছু ক্রস। তাহলে গাইস আজকের জন্য আমি আশা করছি তোমাদেরকে আমি ভালো মতো বোঝাতে পারলাম এই কোশ্চেন্সগুলি। আমি তোমাদের এই পিডিএফটি তো দিচ্ছি না, বাট তোমাদেরকে আমি গাইড করব যে তোমরা এটি নোট ডাউন করে নিও, এবং তোমরা কিন্তু এর ডেসক্রিপশনে গিয়ে একটি মক টেস্ট দিতে পারো। মক টেস্টে তোমরা ফ্রিতে এনরোল করে নিয়ে তোমরা মক টেস্টে দিতে পারো, এবং তোমরা দেখে নিতে পারবে দ্য বেট তোমাদের কতটা হাতের মুঠোয় রয়েছে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমাদের
ডেসক্রিপশনে যে নাম্বারটি রয়েছে সেখানে তুমি কন্ট্যাক্ট করে আমাদের অনলাইন কোচিং ক্লাসেসে জয়েন করতে পারো, যেখানে শুধুমাত্র তোমাদের 199 অথবা প্রতি মাসে 50 টাকার কোর্স জয়েন করতে পারো। তাহলে তোমরা প্রতিটি চ্যাপ্টারের নোটস, সাজেশনস এবং যে ইম্পর্টেন্ট পিডিএফসগুলো রয়েছে সেগুলি তোমরা পেয়ে যাবে। এর সাথে আমার গাইডেন্স তুমি পাবে, সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে সেখানে গাইড করব। আরও তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট, প্রতিটি চ্যাপ্টারের প্রায় 10টিরও বেশি মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। মক টেস্ট অ্যাপ্লাই করলে তোমাদেরকে ফুল নাম্বার পেতে এমসিকিউ এর এই এক্সামে কেউ আটকাতে পারবে না। তাই গাইস, এভাবেই আমরা আজকের এই ভিডিওটি শেষ করছি। এর পার্ট 2 আসতে চলেছে, পার্ট 3 আসতে চলেছে, অবশ্যই দেখো। আর সমস্ত সেই প্লে লিস্টগুলি কিন্তু অবশ্যই শেষ করো। আর পরীক্ষার জন্য তোমাদেরকে আমি অনেক বেশি গুড লাক জানাচ্ছি। সি ইউ সুন গাইস।